উষসীর সাথে আগে দেখা হয়েছিল তোর? কবে? প্রথমবার বারে, দ্বিতীয়বার একটা পার্কে, আর তৃতীয়বারও বারে। কেন জানাসনি? কি জানতাম? এই প্রশ্নে মনতা ভেসে উঠল লাবণ্যের মুখে। অভি একটু পাশ ঘুরে বলল, ব্যথা পেয়েছিস? একটু। সরি লাবণ্য। তুই কেন সরি বলছিস? উষসী তোকেও ভাবে। সরি তো ওর হওয়া উচিত, তুই কেন বলছিস? লাবণ্যের প্রশ্নটা আসলে যুক্তিসম্মত। মিঠির প্রশ্নের বিপরীতে জবাব নেই অভিরাজের নিকট। একটা সময় পর লাবণ্য বলল, খুব ভালোবাসিস ওকে? বিনা কারণে উষসী আমায় খুঁত করলে ওর প্রতি আমার ভালোবাসাটা কমবে না লাবণ্য। ঈশান শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছেলেটার ভেতরেই কখনই শান্তি পায় না। ওর জীবনের রূপ যেন বহু পূর্বেই বদলে গিয়েছে। ফোনের অপর পাশে থাকা ছোঁয়া ভীষণ ক্লান্ত। অভি ভাইয়াই ঠিক, আমাদের দুজনের মায়া বাড়ানোটা অনুচিত। ঈশান ভাইয়া, তুই কেন আগে বলি না আমায় পছন্দ করিস? হ্যাঁ, অলোকের সাথে তোর সম্পর্কটার কোনো মানে নেই। জোর করে সম্পর্কটা করছে সদানরা। সেসব কথা রাখো, এখন থেকে আমরা আর কথা বলবো না, কখনোই না, বুঝেছো? দুজনেই নীরব হয়ে রইল। এক মাস আগে ছোঁয়া নিজের ভিতরে সত্য ব্যক্ত করেছিল, তবে মেয়েটির সীমাবদ্ধতার রেখাটা যেন এখনো একটা রহস্য। তবু সব রেখে ঈশান নিজেকে পরিবর্তন করা শুরু করে। যেখানে অলোক আর ছোঁয়ার সম্পর্কে কোনো মানই নেই, সেখানে নিজের জন্য একটা ভালোবাসার নীড় তৈরি করতে থাকে। অথচ একদমই অনুচিত ছিল সেটা। ছোঁয়া, হুম আমরা আর কখনো কথা বলবো না, তাই না? হুম দেখা হলো না? না। আচ্ছা হুম শোন, বলো, শুনছি। অনেক বেশি ভালোবাসি তোকে। সুখী হ। আর কখনো আমাদের যোগাযোগ হবে না, কখনো দেখা হবে না, কখনো কথা হবে না। ছোঁয়া কিছু বলার পূর্বে ঈশান কলটা কেটে দিল। অথচ যদি কলটা না কাটতো তবে শুনতে পেত ছোঁয়ার আর্তনাদ, চিৎকার করে বলা, আমি তোমায় কখনোই ভুলতে পারবো না ঈশান ভাইয়া, আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি। অভিরাজ দরজার কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেল। তারপর কল করলো অলোকের নাম্বারে। একটা রিং বাজতেই রিসিভ হলো। সেটা যেন ওর কলেরই অপেক্ষা ছিল। থ্যাংক ইউ ভাইয়া। যদি বিয়ের আগে এসব জানতে পারতাম তবে ছোঁয়ার সাথে কখনোই তোমার বিয়েটা হতো না। আমার বোন ভীষণ বোকা, নতুবা নিজের কথাটা আগে চিন্তা করতো। যাকে সেসব কথা, ছোঁয়াকে নিজের ভালোবাসা দিয়ে ঈশানের দুঃখ ভুলিয়ে দিও। গত 5 বছরে যা পারোনি তা 5 মাসে করতে পারবে সেই আশা আমি রাখি না। তবে হ্যাঁ, মনে রেখো, তোমার জন্য আমার বোনের চোখ থেকে এক বিন্দু জল গড়ালে তোমার বাড়িতে সেদিনই ওর শেষ দিন হবে। মনে থাকবে ভাইয়া, আমি মানছি সম্পর্কটা জোর করে হয়, তবে ভালোবাসাটা মিথ্যে নয়। ছোঁয়ার হৃদয়ে আমি না থাকলেও আমার হৃদয়ে ছোঁয়া আজীবন থেকে যাবে। হোটেল থেকে বেরিয়ে পড়লো অভিরাজ। তার এত অপরাধবোধ হচ্ছে, সে কিছুতেই কিছু করে উঠতে পারছে না। চারপাশ থেকে সমস্ত চাপ যেন ক্রমশ আঘাত করে চলেছে। পারিবারিক ঝামেলাগুলো আসলেই শৈবার মতো নয়। লাবণ্য দেখলো অভি একের পর এক কফি শেষ করছে। ছেলেটা নিজেকে কাজে ডুবিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এখন প্রায় শেষ রাত। লাবণ্য নিজেও পুরোটা রাত ঘুমায়নি। ছেলেটার শারীরিক স্বাস্থ্য এভাবে অবনতির দিকে যাবে। ওপাশে থাকা ডাক্তার নাফিস বলে উঠল, মিস্টার অভিরাজ এখনো জেগে? জি, ওর বিষয়টা তো আগেই বলেছিলাম। অশসী মেয়েটার প্রতি এক অন্যরকম ভালোবাসা ওনার। সেটাই, হুট করেই সেই মেয়েটার সাথে দেখা হয়ে গেল। তাহলে তো ভালো। ভালো নয়। কেন? কারণ মেয়েটা বদলে গেছে। অভিনা ওকে ভুলতে পারছে না, আর না ছাড়তে পারছে। বুঝলাম। তাই উনি নিজেকে কাজে ডুবিয়ে রেখেছেন, রাইট? একদম না। লাবণ্য উষ্ণ শ্বাস পেল। ডাক্তার নাফিস দীর্ঘদিন ধরে অভিরাজের চিকিৎসা করছে। সেই সাথেই লাবণ্যর কলিগ। অভির বিষয়ে নাফিসকে সবটা জানিয়ে কল রাখলো লাবণ্য। আসবো? কবে থেকে অনুমতি নিচ্ছিস? না, ভাবলাম যদি কিছু মনে করিস। লাবণ্য, ব্যাপারটা অদ্ভুত হয়ে গেল না? কেন? তুই আমার সব থেকে কাছের বন্ধু, যখন তখন ঘরে আসতে পারিস। অভি কাজ রেখে লাবণ্যের নিকট এসে দাঁড়ালো। মেয়েটা বড় ভালো। অভির হৃদয়ে ওর জন্য সর্বদা ভালোবাসা কাজ করে, এক বন্ধুর ভালোবাসা। উষসীর কথাগুলো মাথায় রাখিস না। রাখিনি। তাহলে ঘুমাসনি যে? তুইও তো ঘুমাসনি। আমার তো কাজ ছিল। আমারও ছিল। সেটা কি? আমার সমস্ত খোঁজ খবর ডাক্তার নাফিসকে দেওয়া? কথাটাতে অন্যরকম ইঙ্গিত ছিল। লাবণ্য একটু অবাক হলো বটে। তারপরই সামনে নিয়ে বলল, তোর সব খবর ওনাকে দিতে হয়, কারণ তোর বিষয় উনিই দেখেন। জানি তো। অভিরাজ আরাম করে বসলো। কাহিল হয়ে গিয়েছে তার শরীর। 32 বছর তো কম সময় নয়। তার উপর একের পর এক ঝামেলা। নিজের যত্ন নেওয়া তো হয়ই না। ক্লান্ত অভিকে দেখে লাবণ্য আর সময় নষ্ট করলো না। লাইট অফ করে দিয়ে চলে গেল।
মেয়েটি চলে যেতেই একটা গরম দীর্ঘশ্বাস ফেলে অভিরাজ। লাবণ্যর জীবনে এমন এক সত্য যে সত্যের কোনো নাম হয় না। এই সত্য কেবল অনুভব করা যায়। এত ভোরে প্রাণীটির সাথে দেখা হয়ে যাবে তা কখনোই ভাবেনি অভিরাজ। কোকো তার ভারী শরীরটা নিয়ে হেঁটে চলেছে। বয়সের ভারে নুয়ে পড়েছে ছোট্ট সে বিড়াল ছানা। সময় কত দ্রুত গতিতে এগিয়ে যায়। কোকো, প্রাণীটাকে কোলে নিয়ে আদর করলো অভিরাজ। তারপর এদিক সেদিক তাকিয়ে বলল, তোর বন্ধু কোথায়? মিউমিউ করলো কোকো। সে কি বোঝাতে চাইছে জানা নেই, তবে কিছু যে বলতে চায় সেটা বোঝা যাচ্ছে। অভিরাজ কোকোকে কোলে নিয়ে চারপাশ খুলল, কিন্তু কোনো মানুষ নজরে এলো না। একটু দূরে আসতে কোকো লাফাতে শুরু করলো। কোল থেকে নেমে একটা সুন্দর বাড়ির কাছে এসে অভিরাজের উদ্দেশ্যে মিউ মিউ ডাকলো। অভি কি মনে করেছে না ভিতরে প্রবেশ করলো। বাড়িটা ভীষণ সুন্দর আর পরিপাটি। কোকো তার প্যান্ট ধরে টানাটানি শুরু করেছে। প্রাণীটিকে করে নিতে গেলেই ছুটে পালালো। তার পিছনে আসতে দেখা মিলল লাস্যময় যুবতী অসুষী। মেয়েটি শ্বেতরঙা মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার বাদামি চুলগুলো কাঁধের কাছে এসে লুটপাট করছে। তবে কি 20 বছর বয়সের যুবতী অসুষী আরো একবার অভিরাজের মন কেড়ে নিল? ছোঁয়াকে ভুলে যাওয়া ঈশানের পক্ষে সম্ভব নয়। সেটা যতই চেষ্টা করুক না কেন, এই চেষ্টার কোনো মানে নেই। অন্য মানুষকে হয়ে চলতে চলতে কিছু একটার সাথে সংঘর্ষ হলো ওর। ছিটকে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। সাদা রঙের প্রাণীটি মিউমিউ করছে। অদ্ভুত লাগছে ঈশানের নিকট, কিন্তু চোখের সামনে যখন অসুষীকে দেখতে পেল তখন সব যেন থমকে গেল। অসুষী জগিং এ বের হয়েছিল, সেখান থেকেই এদিকে ছুটে আসে কোকো। তার পিছু নিতে নিতে এখানে চলে এসেছে। মেয়েটি সরি শব্দটি উচ্চারণ করতে গিয়েও থেমে গেল। ঈশানের চোখে মুখে অদ্ভুত দুটির দেখা মিলল। উষসী, ঈশান, তুমি এখানে? হোয়াট ইজ সারপ্রাইজ? আমি তো ডেনমার্কেই থাকি। তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো, কিন্তু স্লোভেনিয়া কেন যাওনি? এই প্রশ্নটা করো না ঈশান। ভাইয়ের সাথে দেখা হয়েছে? কালো মেঘের ছায়া নেমে এলো অসুষীর মুখে। মেয়েটি চটজলদি ঈশানের হাতটা ধরে ফেল। চোখে মুখে অনুনয়ের ছাপ। ফ্রেন্ড, প্রমিস করো আমার সাথে তোমার স্বাভাবিক সম্পর্কটা অন্য কাউকে বলবে না। কিন্তু উষসী। প্লিজ ফ্রেন্ড। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আমি আজ আসি, কোনো এক সময় কথা হবে। মেয়েটি ঝড়ের গতিতে মিলিয়ে গেল। এতটা আশ্চর্য এর আগে হয়েছে কিনা ঈশানের জানা নেই। অসুষের ভেতরকার সত্য জানার জন্য মন আঁকুপাকু করছে। এদিকে কোনো পদক্ষেপ নেওয়ারও উপায় নেই। পরে দুটো দিন এত বাজে গেল অভিরাজের। ছেলেটার ভেতরে যেন অসুষের চিন্তাটা রয়েই গেল। অসুষী সেদিন বিমানবন্দর থেকে পালিয়ে গিয়েছিল, মিথ্যে বলেছিল, কিন্তু কেন এমনটা করেছিল এই রহস্যটার কোনো সমাধানই পাওয়া যাচ্ছে না। অভিষেক বাড়িটার কাছে এসে দাঁড়িয়েছে যেখানে অসুষীকে দেখেছিল। বাগানের চারপাশে ঘুরেও যুবতীর দেখা মিলল না। একরাশ মন খারাপ নিয়ে ফিরে এলো অভিরাজ। হোটেলে ফিরেই শুনল ছোঁয়ার অসুস্থতার কথা। মেয়েটা হুট করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তার শারীরিক অবস্থার খবরটা শুনেই ঈশানের মস্তিষ্ক বন্ধ হয়ে গেছে। অভিরাজ ওর শান্ত ঘুমট মুখটা দেখেই যেন সবটা বুঝতে পারলো। পিঠে হাত রেখে বলল, কোনো বাধা নেই, যেতে পারিস তুই, তবে একজন প্রেমিক হয়ে নয়, একজন ভাইয়ের দায়িত্ব পালনে। ঈশানের দু চোখে নোনা জল নেমে এসেছে। লাবণ্য এই বিষয়ে কিছুই জানতো না, সেজন্য কিছুই বিশ্বাস করতে পারছে না। মৃদু হাওয়া এসে ধ্যান ফিরালো লাবণ্যর। ততক্ষণে ঈশান বেরিয়ে গিয়েছে। ঈশান, কোথায় যাচ্ছিস তুই? ওকে ডাকিস না লাবত, এটা কি হলো? ঈশান ছোঁয়াকে অনেক আগে থেকেই পছন্দ করে। অলোকের সাথে রিলেশন হওয়ার আগে থেকে? ছোঁয়াও পছন্দ করে। মানেটা কি? এর পেছনের কারণটা আমি বলতে পারবো না লাবণ্য, তবে একটা কথা, যা হয়েছে তা ভীষণ অনুচিত। অভিরাজ চলে গেলেও এক দৃষ্টিতে তাকিয়ে রইল লাবণ্য। ও শরীর মৃদু আন্দোলিত হলো। এর পেছনের কারণটা বুঝি খুবই ভয়ঙ্কর। ছিমছাপ গর্ণের অসুষী ধীর গতিতে পথ চলছে। তার পাশে আজ কোকো নেই। প্রায় সময় কোকোকে ছাড়াই অবস্থান করে সে, অথচ একটা সময় প্রাণীটাকে চোখে হারিয়েছে। হারিয়েছে কি, এখনো হারায়। প্রাণীটা ওর ভীষণ আপন। মেয়েটির মৃদু পায়ের গতিতে অনুসরণ করছে অভিরাজ। সে খুব ধীর স্থির ভাবে আগাচ্ছে। মনের ভেতর এত প্রশ্ন থাকলেও সেগুলোকে পারতে দিচ্ছে না। অসুষী দু চোখের ভাষা পড়তে চাইছে। নিজের থেকে কিছু দূরে অভিকে দেখে দম বন্ধ হয়ে আসছে মেয়েটির। 20 বছর বয়সী সে যেন সেই কিশোরীতে ফিরে যেতে চাইছে। ছুটে গিয়ে ছেলেটার বুকে মাথা নুয়ে দেওয়ার ইচ্ছে হয়, অথচ এমনটা সম্ভব নয়। কিছু সময় হবে। হু না কিছুই বলো না মেয়েটি।
অভি সম্মতি বুঝিয়ে নিয়ে বলল, ওই দিকটা চলো, এখানে অনেক ক্রাউড। ভদ্র মেয়েটির মতো এগিয়ে গেল শশী। অভিরাজের ঠিক পাশে বসতে নিয়েও বসলো না। মেয়েটি দূরে অবস্থান করায় অভি এগিয়ে গেল, দূরত্ব মিটিয়ে নিল। একটা সুবাসে ভরে উঠল তার মন। পেছনে কিছু জানতে চাইবো না, শুধু একটাই প্রশ্ন। পথিমধ্যেই থেমে রইল অভিরাজ ও শশী তার দিকে পূর্ণ নজর দিল এবার। দুজনের চোখাচোখি হলো। 5 বছর পূর্বের মতো লাজুকহীন ভাবে চেয়ে আছে তারা। এখনো ভালোবাসো আমায়? এই প্রশ্নের বিপরীতে রকমারির উত্তর দেওয়ার অপশন থাকলেও অভি জানে এর উত্তর একটাই। তবু সে শশীর মুখ থেকে শুনতে চায়। আনসার মি শশী। এই প্রশ্নের কোনো উত্তর নেই। হ্যাঁ, ধরে নিব। তবে 5 বছর পূর্বে সব ছেড়ে এসেছি আমি। তবে কি মিথ্যে ছিল আমাদের ভালোবাসা? দুজনেই মৌন হয়ে গেল। খানিক বাদে শশী বলল, আমার কাছে সময় নেই, আমি আসছি। এভাবে চলে যাওয়ার মানে নেই শশী। আমাকে সান বলে ডাকলে খুশি হব। কিন্তু তুমি তো আবার শশী, আমার রেইন। পুরো দিন স্মরণ করবেন না অভিরাজ, একদিন কষ্ট ছাড়া কিছুই মিলবে না। হাওয়ার মিঠার মতো মিলিয়ে গেল শশী। তার বাদামি রঙের চুলের শুভ্রতা আজও অভিরাজের শরীর জুড়ে মেখে আছে। অথচ পাশার মেয়েটি কিনা অতীত স্মরণে নিষেধ করে গেল। ছোঁয়ার শারীরিক স্বাস্থ্য বিশেষ ভালো নয়। মালতী মেয়ের পাশে বসে আছে। একটা মাত্র সন্তান ওনার, বড় আদরে মানুষ করেছে। স্বামী জীবনের গুরুত্বপূর্ণ সময় বিদেশেই গত হয়েছে। ওনার জীবনের সবটুকু আলোর নাম ছোঁয়া। মেয়ের পাশে বসে সারা রাত কেটেছেন তিনি। এমার্জেন্সি টিকিটে দেশে এসেছে ঈশান। দরজার পাশে দাঁড়িয়ে সে। অলোক এসে ওকে দেখে অসন্তোষ হলো। কঠিন স্বর নেমে এলো। এখানে কি করছো ঈশান? নিজের মলিন মুখটা স্বাভাবিক করলো ঈশান। অলোকের চোখে মুখে অপ্রত্যাশিত বিরক্তির ছাপ। তবুও কায়ে মাখলো না ছেলেটা। ছোঁয়াকে দেখতে এসেছি। এমার্জেন্সি ফ্লাইটে? হ্যাঁ। আর কেউ এলো না কেন? শুধু তুমিই এলে কেন? কেমন প্রশ্ন করলো অলোক? প্রশ্নটা যুক্তিসম্মত। ছোঁয়ার হাসবেন আমি। ওর বিষয়ে কেউ এক পাওয়া গেলে আমার জানার অধিকার আছে। একটা রাগ এসে স্পর্শ করে গেল ঈশানের চোখে মুখে। তার চোয়ালের বেশি ওঠানামা করছে। অলোক এগিয়ে এসে ঠিক বরাবর দাঁড়ালো। আমার স্ত্রীর প্রতি কারো নজর আমি সহ্য করব না ঈশান। সিংহা, ছোঁয়া তোমার স্ত্রী হওয়ার পূর্বে আমার কাজিন, সেটা ভুলে যেও না অলোক। শুধু কাজিন হলে আসলে সমস্যা ছিল না আমার। ওর বিদ্রুপ মাখা কথাটা সহ্য হলো না ঈশানের। রাগের বশে কলার চেপে ধরলো। তুই কি ভেবেছিস এত সহজে আমার হাত থেকে মুক্তি পাবি? হ্যাঁ, মোটেও না। জোর করে সম্পর্ক করেছিস ওর সাথে। কখনো তোকে ভালোবেসেছে? কখনো ভালোবাসিনি। একটা আগা গোড়ায় ব্যান্ডেজ করা সম্পর্কে কোনো মানে হয় না। এর শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকিস। হুট করেই অলোক হেসে উঠলো। কলার ছাড়িয়ে নিয়ে বলল, এর রাগগুলো নিজের বাবা মায়ের উপর দেখালে কাজে দিবে ঈশান। অন্তত কিছু পাপ তো কমবে। আমার মা বাবা নিয়ে একটা কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো অলোক। ওদের চেঁচানোর শব্দে চারপাশের মানুষ কেমন করে যেন তাকিয়ে আছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃজন হয়েছে। ঈশান তাদের দাঁত চেপে বলল, পরে দেখে নিচ্ছি। সবটা শোনার পর অভিরাজ বলল, তোমাকে নিষেধ করেছিলাম অলোক, কেন এমনটা করলে? আমি বাধ্য হয়েছি ভাইয়া। আমার স্ত্রীর দিকে অন্য পুরুষ ভালোবাসার চোখে তাকাবে, আমি সেটা মেনে নিব না। শোনো অলোক, ঈশানকে এই বিষয়ে আর একটা কথাও বলবে না। আর এতগুলো কথা বলার কোনো অধিকার নেই তোমার। মেয়েটি এইভাবে অসুস্থ হয়ে পড়লো তোমার বেখেয়ালির জন্য। তারপরেই রাগ মিশ্রিত কণ্ঠটা নিভে গেল। অভি কল কেটে দিয়েছে। দরজার কাছে এসে দাঁড়িয়েছে অলোক। ভেতরে ছোঁয়া নিস্তেজ হয়ে আছে। ওর শরীরের তপ্ততা যেন এত দূর থেকে অনুভব হচ্ছে। সেই সাথে বুকের মধ্যভাগে বাড়ছে ক্ষত। ভালোবাসা কি তবে শুধু দহনই দেয়? 1 সপ্তাহ হলেও শশীর সাথে দেখা হয়নি। মেয়েটি ঘর থেকে বেরিয়ে হচ্ছে না। অন্য কোনো ভাবে যোগাযোগেরও সুযোগ নেই। সেই জন্যই রোজ বাড়ির সামনে এসে ঘুরঘুর করে অভিরাজ। ওর ভেতরটা কেমন করে উঠল। মেয়েটি কি শরীর খারাপ? হুট করে চিন্তাটা বৃদ্ধি পেয়েছে। অসহ্য হয়ে ভেতরে প্রবেশ করলো অভিরাজ, চোরের মতো লুকিয়ে। বিষয়টা অনুভব হতেই 32 বছর বয়সী অভিরাজ ভীষণ লজ্জিত বোধ করছে। পরবর্তী ভাবলো ভালোবাসার জন্য চাপকে জয় করাও কঠিন না। আর সে তো শুধুমাত্র চোরের মতো বাড়িতে প্রবেশ করেছে। সুন্দর শুভ্র সাদা রঙের বাড়িটার এক পাশ জুড়ে রয়েছে ভারী ঝর্ণা। সেই ফোয়ারার ঠিক পাশে টেবিল চেয়ার রাখা, আর অপর পাশে কিছু পেইন্টিং। অভি আগ্রহ নিয়ে এগুলো পেইন্টিং গুলো ওলট পালট করে দেখতে লাগলো। অনেকগুলো পেইন্টিং এর মাঝে একটা বিশেষ পেইন্টিং নজরে এলো। এতে একটু অবাক হলো না সে, বরং মৃদু হেসে যত্ন নিয়ে পেইন্টিংটায় হাত তোলালো। অসুষের সাথে তার প্রথম চুম্বনের দৃশ্য এটি। মেয়েটা তখন একদমই
ধ্যানহীন হয়ে পড়েছিল। গাড়িতে এসে প্রশ্ন করেছিল তার সম্পর্কে আছে কিনা। কি অদ্ভুত সুন্দর ছিল দিনগুলো। কথাগুলো মনে হতেই ভালো লাগা এসে স্পর্শ করে গেল অভিরাজের সমস্ত শরীরে। চারপাশ থেকে ফুলের ঘ্রাণ ভেসে আসছে। Who is here? চমকে উঠল অভিরাজ। ধীর হাতে পেন্টিংটা রেখে দিল। ততক্ষণে ব্যক্তিটা ওর সামনে চলে এসেছে। Who are you? Myself, Aviraj Sinha. What do you want? I have come to meet Ushushi. Sorry, there is no one with this name. You have come to the wrong address. ব্যক্তিটা মিথ্যে বলায় অভিরাজের ভ্রু কুঞ্চিত হলো। তারপরে হুট করে মনে পড়লো উশুশি নিজেকে স্যার নামে ডাকতে বলেছিল। বাড়ির মেয়েগুলো স্যার নামে সম্বোধন করছিল। ব্যক্তিটা অনেক দূর চলে গিয়েছে। অভিরাজ দূর থেকে চেঁচালো, I have come to meet Shan. Please call her. স্যার নামটি শুনে মেঘের মতো কালো হয়ে এলো ব্যক্তিটার মুখশ্রী। অভিরাজ সামনে এগিয়ে এলো। Call her. Sorry, ma'am is sleeping. You come later. অভিরাজকে চলে যেতে হলো। যাওয়ার পূর্বে কয়েকবার পেছনে তাকালো। মেয়েটির দেখা নেই। অভিরাজ চোখের আড়াল হতে অশুষীর হৃদয় ছিন্ন হয়ে বেরিয়ে এলো উষ্ণ শ্বাস। মেয়েটির চোখ সিক্ত হয়ে উঠেছে। কেন তো মায়া হয় এই হৃদয়ে। অশুষী ইদারিং বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। ঘরের মধ্যেই থাকছে সে, এমনকি ইউনিভার্সিটিও যাচ্ছে না। মেয়েটির এই স্তব্ধতা অভিরাজের উপর ভীষণ প্রভাব ফেলল। তার কাছে এক একটা সেকেন্ড দীঘল মনে হচ্ছে। কাজে মন বসছে না। লাবণী সব দেখাশোনা করছে, পিছনে কোনো খোঁজ নেই। সেটা এখনো ফিরেনি। কবে ফিরবে জানা নেই। সব কেমন আবার উলট পালট হতে শুরু করেছে। এরই মাঝে কয়েকবার বাবার সাথে কথা হলো। ভদ্রলোক ব্যবসাটা নিয়ে ভীষণ আশাবাদী। সত্যি বলতে এবার আর ব্যবসাটা নষ্ট করতে চায় না সে। ওর মন বারবার সব গুছিয়ে নিয়েও কেমন করে যেন খেই হারিয়ে ফেলছে। অশুষের সাথে পরবর্তী 2 সপ্তাহ দেখা হলো না। কতটা কষ্ট হলো ওর তা ভাষায় ব্যক্ত সম্ভব না। এক মেঘলা বিকেলে মেয়েটির সাথে দেখা হয়েই গেল। মেয়েটি ত্রস্ত পায়ে হেঁটে চলেছে। শরীর শক্তি হারিয়েছে, তবু তার পালানোর চেষ্টা। ওর এই অবস্থা দেখি অভির ভেতরটা কেমন করে যেন উঠল। ছুটে এসে চাপটে ধরল। কতদিন, কত মাস, কত বছর পর প্রিয় মানুষের শরীরে শুভ্রতা মিলল। এত সময় ধরে পালাতে চাওয়া অশুষী এবার জাপটে ধরেছে। ওর এই আচরণে অভির ঠোঁটের কোণে হাসির উদয় ঘটল। এখনো অস্বীকার করবে আমায় ভালোবাসো না উশুশি? 5 বছর আগে কি হয়েছে, কেন হয়েছে আমি কিচ্ছু জানতে চাইবো না। দূরে যেও না প্লিজ। তোমাকে ভোলা এ জন্মে সম্ভব না। আই লাভ ইউ মোর দ্যান মাইসেলফ। অনেকটা সময় পেরিয়ে গেল। চারপাশে আধার নেমে এসেছে। সেই সাথে বেড়েছে বাতাসের গতি। ঠান্ডা শীতল হয়ে উঠেছে শরীর। অশুষের শরীরে পাতলা ফিনফিনে পোশাক, তাও হাঁটু সম। মেয়েটির ভীষণ শীত অনুভব হচ্ছে। অভি একটু ব্যস্ততা অনুভব করলো। অমন সময় ঝমঝমে বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে দুজন প্রেমিক প্রেমিকা যুগল ভেসে যাচ্ছে। তাদের দুজনের তপ্ততা মিলে যাচ্ছে কোথাও। অন্যরকম ভালো লাগায় শিখতে হচ্ছে প্রহর। আর সেই সুন্দর সময়টুকু শুষে নিতে ভুল করলো না অভিরাজ। অভিরাজের কাঁধে মাথা এলিয়ে আছে উশুশি। মেয়েটির চোখ সামনের রাস্তাতে, সেখানে বিন্দু বিন্দু জল জমেছে। তারা দুজনেই ভিজে একাকার। অভিরাজ কতদিন পর এমন শান্তি অনুভব করছে। ঔশুষি তার পাশে বসে, শুধু পাশেই নয় বরং খুব নিকটে অবস্থান করছে। তাতে দুজনের ঠোঁটেই সেই স্বাদ লেগে আছে। প্রিয়তমার বাদামি রঙা চুলে হাত বুলিয়ে দিল অভিরাজ। ছেলেটার হাতের মাদকে ঔশুষি 2 চোখে যেন ঘুম নেমে এলো। সে 2 হাতে চেপে ধরল অভিরাজের বাহু। সেই সাথে উচ্চারণ করলো, এভাবেও ভালোবাসা চাই অভিরাজ? যাই তো। 5 বছর পর এসেও তুমি একইভাবে আমায় ভালোবেসে যাচ্ছ, অথচ আমি তার যোগ্য নই। এভাবে বলো না উশুশি। আমি খুব খারাপ অভিরাজ। আমার ছলনায় ডুবে নিজের জীবনটা শেষ করবেন না। জীবন তো তোমার নামে উৎসর্গ করেছি উশুশি। এভাবে ভালোবাসতে হয় না অভিরাজ। কেন হয় না? কারণ দুঃখ পেতে হয়। তোমার দেয়া সব দুঃখ আমার নিকট সুখ হয়ে ধরা দেয় উশুশি। ঔশুষি 2 চোখের জল মুছে নিয়ে বলল, যেতে হবে আমায়। আবার কবে দেখা হবে? যেদিন বৃষ্টি নামবে। যদি বৃষ্টি না হয়? তবে মরুদ্যানে এক চিলতে রোদ হয়ে প্রহর রাঙাবে উশুশি। আর শুরু হবে আমাদের প্রহর রাঙা বৃষ্টিহীন আলাপন। লাবণ্য বিরস দৃষ্টিতে সামনে তাকিয়ে অনেক সময় ধরে অভির জন্য অপেক্ষা করছে। সেটা বলেছিল ডিনার একসাথে করবে, অথচ ডিনারের সময় পেরিয়ে এখন মধ্যরাত। অর্ধভেজা হয়ে ফিরেছে অভিরাজ। লাবণ্য এগিয়ে এলো।
বৃষ্টিতে ভিজলি যে? অনেকদিন ভেজা হয় না তাই। উশুশির কি খবর? দেখা হয়েছিল আজ, তারপর কথা হলো। কি বললো? বিশেষ কিছু নয়, বড় জেদি মেয়ে। খাবার বাড়ছি আমি, ফ্রেশ হয়ে আয়। না, আজ আর খাবো না। অভিরাজ ভেতরে চলে গেল। লাবণ্যর মনে বিশেষ কোনো প্রভাব পড়ল না। এসবে সে অভ্যস্ত। অভির ভালো থাকাটাই ওর নিকট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমুদ্রের তীরে এসে বসেছে ঈশান। সাগরের গর্জনে চারপাশ মুখরিত হয়ে আছে। মৃদু হাওয়ায় উঠছে তার চুল। বৃষ্টিতে তিক্ততা, বুকে তৃষ্ণা, অথচ এর কোনো সমাধান নেই। মাত্র কিছু প্রহর আগে নিজ মা বাবার প্রতি ভীষণ ঘৃণা বোধ শুরু হলো। সেই ঘৃণা থেকেই নিজেকে হারিয়ে ফেলার ইচ্ছে হচ্ছে, অথচ কোন এক অজানা টানে সেটা হয়ে উঠল না। পাশে থাকা মুঠো ফোনটা বেজে চলেছে। অভিরাজের নাম্বার। ইচ্ছে না থাকলেও রিসিভ করলো সে। ওপাশ থেকে উদ্বিগ্নতা ভেসে এলো। ঈশান, কোথায় তুই? বাসায় ফিরছিস না কেন? কি হয়েছে, কথা বল। এই ঈশান। আমি সবটা জেনে গিয়েছি ভাইয়া। ঈশান, আমার কথা শোন। কিছু শোনা নেই ভাইয়া, নিজের উপর ঘৃণা হচ্ছে, সেই সাথে নিজের মা বাবার উপর। পুরনো কথা টেনে আনার কোনো মানে নেই। তুই বাড়ি ফিরে যা ভাই। কোথায় ফিরবো? হ্যাঁ, আমার নিজে মনে মানুষগুলোর সাথে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে। আমি ভাবতাম শুধু আমিই কষ্টে আছি, অথচ ছোঁয়া কতটা সহ্য করেছে, উপায় না পেয়ে সম্পর্কটা করেছে। নিজের উপর ঘৃণা হচ্ছে ভাই, তবুও মরতেও পারছি না। ঈশান কল কেটে দিয়েছে। অভিরাজ ভীষণ অসহায় বোধ করছে। ঘটনাটা কিছু বছর পূর্বে জেনেছিল সে। ঈশানকে বড় আদরে মানুষ করা, সেটা চলন বলন সবটুকুই বুঝে আসতো। তবে ছোঁয়ার অনুভূতিটা জানা ছিল না। মেয়েটা এত চাপা স্বভাবে, অন্যদিকে মায়ের মন ভিন্ন। লতিফা ঠিকই বুঝেছিলেন। ঈশানের অনুভূতিগুলো বুঝতে গিয়ে ছোঁয়ার অনুভূতিগুলো ধরে ফেলেছিলেন। এক সন্ধ্যায় বাড়িতে কেউ নেই, শুধু ছোঁয়া আর লতিফা। সেদিন খুব ঝড় ছিল। প্রকৃতির সেই ঝড়টা ছোঁয়ার জীবনেও উঠেছিল। ছোঁয়ার শারীরিক কিছু সমস্যা রয়েছে। বাচ্চার জন্ম দেওয়াটা রিস্কের, তাই তিনি চাননি নিজের ছেলের জন্য এমন এক মেয়েকে ঘরে আনতে। ছোঁয়ার সমস্ত অনুভূতিকে প্রতিজ্ঞা করিয়েছিলেন তিনি। ছোট্ট ছোঁয়া কান্না ভেজা কণ্ঠে বলেছিল, আমি কখনো ঈশান ভাইয়ের সাথে সম্পর্কে জড়াবো না মেঝো আম্মু। মেয়েটা নিজ প্রতিজ্ঞা রেখেছে, জবাই করেছে নিজ অনুভূতিকে। আর এসব কোনোভাবে জেনে গিয়েছিল অরুণ। ছোঁয়ার প্রতি ওর ভালো লাগা ছিল, সেই সুবাদেই মেয়েটির সাথে সম্পর্ক তৈরি করে। ঈশান কথাগুলো জেনে গেলে ঝামেলা হতো, ওর প্রতিজ্ঞা ভঙ্গ হতো। আর সেজন্য এই পরিবার পরিজনের কথা ভেবে নিজ জীবনের এত বড় ক্ষতি করে ফেলল ছোঁয়া। সেদিনের পর 3 দিন বৃষ্টি হয়েছে, তবে উশুশির সাথে দেখা হলো না। অভিরাজের ভেতরের অবস্থা খুব করে অনুভব করছিল লাবণ্য। সেই জন্যই মেয়েটির খোঁজে বের হয়েছে। বেশি দূরে নয় উশুশির বাসাটা। সেখানকার খোঁজ পেতে খুব সময় লাগলো না অনু। উশুশি গার্ডেনে ছিল। খুব সহজেই ভেতরে প্রবেশ করলো লাবণ্য। সেদিনের মতো অহংকার দেখা গেল না যুবতীর মাঝে। এই যে সেই কিশোরী, তবে লজ্জিত বোধটুকু নেই। আগের মতোই জেদি আর একরোখা স্বভাবের। এলাম দেখে কিছু মনে করেনি তো? কি মনে করব, বসো ওখানটায়। চেয়ারের অপর পাশে বসেছে উশুশি। মেয়েটির হাতে জাদু তুলতে ব্যস্ত। পাশে বসে আছে কুকুর। প্রাণীটা সার্বক্ষণিক ওর সাথে থাকে বুঝি। লাবণ্যকে চিনতে অসুবিধা হয়নি কুকুর। প্রাণীটা কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। কি যে মায়া হলো লাবণ্যর। সে উঠে এসে কুলে তুলে নিল। তুই তো বুড়ো হয়ে গেছিস রে কোকো। বুড়ো হয়নি আপু, শুধু ওর সময় বৃদ্ধি পেয়েছে। উশুশির মুখে আপু ডাকটা সুন্দর লাগছে। লাবণ্য উষ্ণ শ্বাস পেল। কোকো শরীরে হাত বুলিয়ে দিয়ে বলল, সেটা তো দেখতেই পাচ্ছি। শুধু কোকো নয়, তুমিও বেশ বড় হয়ে গেছো উশুশি। অথচ তুমি বদলাওনি, বরং আরো বেশি সুন্দরী হয়ে গেছো। বয়স যেন থমকে গেছে। কথাতে বিদ্যুৎ ছিল নাকি লাবণ্য জানে না। তবে উশুশির দিকে তাকিয়ে ওর মুখটা মলিন হয়ে এলো। উশুশি একটা বারও তার দিকে নজর দিচ্ছে না। একটু সময় হবে? শুনছি তো। একটু আলাদা সময় কাটাতে চাচ্ছি, এখানে নয়। ঠিক আছে, ওই দিকটায় চলো। উশুশির নীরবতার সহিত হেঁটে চলেছে। লাবণ্য তাই। দুজনের এই নীরবতা ভাঙলো কুকুর। প্রাণীটা খিদে পেয়েছে। তুমি একটু থাকো, আমি আসছি। কথা ফুরাতেই মিলিয়ে গেল উশুশি। লাবণ্য ঘুরে দেখল চারপাশ। বেশ সুন্দর বাড়িটা। উশুশি যতক্ষণে ফিরল ততক্ষণে সময় ফুরিয়ে গিয়েছে। লাবণ্য ঘুরে বসেছিল মিটিং এর কথা। উশুশির হাতে কফির কাপ। অন্য একদিন আসবো, আজ সময় নেই উশুশি। ঠিক আছে। লাবণ্য চলে গেলে আগের জায়গায় এসে দাঁড়ালো উশুশি। সেদিন লাবণ্যের সাথে অমন আচরণ করার পেছনে একটাই রহস্য, সেটা হচ্ছে অভিরাজ।
মেয়েটি খুব করে ভেবেছিল তার সে আচরণ দেখে অভিবুঝি তাকে ঘৃণা করবে, কিন্তু তেমন কিছুই ঘটেনি। উল্টো কতটা যত্ন নিয়ে এসেছিল। সেদিন বৃষ্টির মাঝে অভির শরীরের উষ্ণতাগুলো খুব করে মনে হতে লাগলো। খানিক বাদে সেই ভালো লাগাটা মিলিয়ে গিয়ে ছড়িয়ে পড়লো এক নীল ব্যথা। অভির সাথে ঐশীর দূরত্ব যেন কিছুতেই যাচ্ছে না। সারাদিন কাজ করে অভি যখন ফিরে তখন খুব রাত, তবু সে মেয়েটির বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। অথচ এই বাড়িতে কে কে আছে সে জানে না, কখনো ইচ্ছেও করে না। অনেকটা অদ্ভুত হয়ে গিয়েছে সে, বলা চলে ভালোবাসার অন্ধ। ঐশীর প্রতি যে গভীর টান রয়েছে সেই টানের বিপরীতে কোনো বাজে কল্পনা মাথায় আসে না। এমনকি মেয়েটির সব ধরনের আচরণ খুব সহজে মেনে নেয়। এসব কতটা ঠিক সেটা প্রেমিক অভিরাজের মস্তিষ্ক মেলাতেই পারে না। প্রতি রাতের মতো আজও এসেছে অভিরাজ। ঐশীর বাড়ির কাছে বিশাল এক সিলভার টিকা গাছ, সেই গাছে নীল রঙের ফুল ফুটে আছে। সেখান থেকে কিছু ফুল তুলে নিয়েছে অভি। কল্পনা গিয়ে মেয়েটির পিনাট বাটারের মতো চুলে সেই ফুল গুজে দিয়েছে। ঐশী তখন লাজুক হেসে বলছে, এত ভালোবাসেন কেন বলেন তো? ভাবনার অন্তিম ক্ষণে এসে বৃষ্টির জল অনুভব করলো অভিরাজ। হট করেই ভীষণ বৃষ্টি হতে শুরু করেছে। সেই বৃষ্টিতে ভিজে যাচ্ছে সমস্ত শরীর। ঐশীর বাড়ির দিকে তাকাতেই মেয়েটির দেখা মিলল। যে মেয়েটি বৃষ্টি দেখলে ভেজার জন্য পাগল হয়ে যেত, সেই মেয়েটা আজ নীরস ভঙ্গিতে তাকিয়ে আছে। বৃষ্টির জল গুলছে যেন। অভিরাজ ধীর স্থির ভাবে বাড়ির ভেতর প্রবেশ করলো। ঐশী ব্যালকনিতে দাঁড়িয়ে, তার দৃষ্টি প্রাণহীন। হাত নাড়িয়ে ডাকলো অভিরাজ। তাতে সারাতেই ঐশী বলল, আপনি এখানে কি করছেন? তোমার জন্য এসেছি। ভিজে যাচ্ছেন তো। তুমিও আসো, একসাথে ভিজবো। চলেছেন অভিরাজ? তোমার সাথে কথা না বলে যাবো না রে। এই নামে ডাকতে ঐশীর শরীর কম্পিত হলো। মেয়েটির চট চলতেই নেমে এলো। তার বুকের ভেতর দিন দিন আওয়াজ হচ্ছে। কি যে করেন আপনি? কি করলাম? এই রাতের আঁধারে ভরা বৃষ্টিতে চলে এসেছেন। এটা নিশ্চয়ই নতুন নয়। নতুন না হলে সময় তো পেরিয়েছে। তাতে কি যায় আসে? অনেক কিছু যায় আছে। কেমন? তখন আমরা সম্পর্কে ছিলাম। আর এখন? এই প্রশ্নের উত্তর মিলল না। ঐশী কিছুটা এগিয়ে এসে অভিরাজের গালে স্পর্শ করলো। মেয়েটি খুব কান্না পাচ্ছে। এভাবে দ্বিতীয়বার ভালোবাসায় আটকে ফেলবেন না অভিরাজ। সহ্য করার মতো শক্তি আমার নেই। আমার ভালোবাসার সবটুকু তাপ তোমার জন্য শশী। 32 বছর বয়সেও একই ভাবে পাগলামি করতে পারি। তবে আমি পারি না। কেন পারো না? কিশোরী নই এখন, যুবতী হয়ে গেছি। সমস্যা কি তাতে? জানি না, আজকের পর আর কখনো আসবেন না মিস্টার রাগী। এবার আমি শেষ হয়ে যাব। মেয়েটির খুব কান্না পাচ্ছে। মেয়েটির চোখের জল বৃষ্টির জলের সাথে মিশে যেতে লাগলো। অভিজি কি হলো সে তৎক্ষণাৎ কাছে টেনে নিল ওকে। আলতো হাতে পিঠে হাত বুলিয়ে বলল, কিচ্ছু হবে না শশী, সব ঠিক হয়ে যাবে। তুমি ভরসা রাখলে অভিরাজ চাঁদকেও মাটিতে এনে দিবে। ঐশী একটা শব্দও করলো না, এমনকি নড়লও না, বরং একই ভঙ্গিতে থেকে ছেলেটার শরীরে উষ্ণতা প্রাণ ভরে নিতে লাগলো। তার ভেতরটা কেমন সতেজ হচ্ছে ক্রমশ। সুন্দর মুহূর্তটুকুর লোভ সামলাতে পারছে না। এত দুঃখ বেদনার মাঝেও হেসে উঠল মেয়েটি, যে হাসির সাথে ধুয়ে যেতে লাগলো বিগত 5 বছরের বেদনা। তার পরের দিনের ঘটনা। হাতে সময় থাকাতে ঐশীর বাড়িতে এলো লাবণ্য। মেয়েটিকে দেখে আগের দিনের মতো খুশি হলো না ঐশী, বরং একটা তাড়াহুড়া দেখাতে লাগলো। লাবণ্য সময় নিয়ে দেখলো ওকে। সেই দৃষ্টি লক্ষ্য করেই ঐশী প্রশ্ন ছুড়ল, কিছু বলবে? একটা কথা তখন থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে। কি? তোমার বদল। কেমন? গতদিন কতটা সমাদর করেছিলে, আজই পাল্টে গিয়েছো। কোথাও যাচ্ছ নাকি? না তো। তোমার মম পাপা এখানেই থাকেন? উহুম, তাহলে? একাই থাকি। ঐশীর ভেতরটা কেমন আন্দোলন শুরু হয়েছে। সে যে ব্যস্ততা লুকালো তা বেশ ভালোই বুঝলো লাবণ্য। ঘরে নিবে না ঐশী, নাকি বাইরে থেকেই বিদায় দিবে? তেমন নয়, চলো ভেতরে। ঐশীর বাড়িটা বেশ ভালোই বড়। এখানে একাধিক মানুষের পাশ নেই। চারপাশ ঘুরে সেটা বুঝতে পারলো লাবণ্য। ঐশীর রুমের দেয়ালে অভিরাজের ছবি আঁকা। লাবণ্য সেগুলোতে হাত বুলিয়ে বলল, অনেকদিন ধরে এগুলো করেছো? হুম। এর মানে অভিকে এখনো ভালোবাসো? কালো মেঘের ন্যায় বর্ণ ধারণ করলো ঐশীর মুখটা। ওর এই রং পরিবর্তন দেখে লাবণ্য বলল,
অনেক বড় হয়ে গিয়েছো উশুশি, তবে অভিজ্ঞতার দিক থেকে তোমার থেকে 11 বছরের বড় আমি। এসব শুনতে ভালো লাগছে না আপু। লাবণ্য অন্যদিকে ফিরে রইল। ঘরটা ভীষণ অগোছালো হয়ে আছে। উশুশির অসহায় দুটো চোখ, অপরাধ বোধ আর খারাপ লাগাটা বেরিয়ে চলেছে। ও শারীরিক স্বাস্থ্য কিছুটা ভালো নয়, সেটা লক্ষ্য করেছে লাবণ্য।